দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে জিকে ক্লাসগুলো চলছিল সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? বোঝা গেল? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? সঠিক উত্তর কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট। কারণ বীরভূম ডিস্ট্রিক্ট হচ্ছে সেই এমন যার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। কর্কট ক্রান্তি রেখা গেছে এমন 5টি জেলার নাম হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলা। বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে কোথা দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। তো সঠিক উত্তর হচ্ছে দেখো, নদিয়া জেলার কৃষ্ণনগর এবং ধুবুলিয়া শহরের উপর দিয়ে এই রেখা কিন্তু বয়ে গেছে। আচ্ছা, ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে। যে কতগুলো রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে, তাহলে কিন্তু 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা হয়ে গেছে। মাহি নদী ভারতকে দুবার পার করেছে। এই কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রমকারী একমাত্র নদী। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ মাহি নদী যে রিভারটা রয়েছে সেই রিভারটা কিন্তু ভারতকে ঠিক দু রকমভাবে কিন্তু পার করেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন নদকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে? আচ্ছা, দামোদর। দামোদর কোথা থেকে হয়েছে? ছোটনাগপুর মালভূমির খামারপাড় থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। কি বলছে দেখে নিই আমরা এক নজরে, যে ছোটনাগপুর মালভূমির খামারপাড় পাহাড় বা টৌরি, যাকে আমরা টৌরি নামে চিনি, সেই এখান থেকে কিন্তু এই মাহি নদের উৎপত্তি হয়েছে। দামোদর পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং ভাগীরথী হুগলি নদীতে গিয়ে মিশেছে। দামোদর নদীর প্রধান উৎপত্তিস্থল হলো বরাকর, কোনার, বোকারো এবং সাহানা, যে প্রধান যে উপনদী। আচ্ছা, তারপরে 1948 সালে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাকালে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি গড়ে ওঠে। বরাকর নদীর উপর মাইথন বাঁধ এবং দামোদর উপর পাঞ্চেত বাঁধ অবস্থিত। তাহলে মাইথন বাঁধ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বরাকর নদীর উপর, এবং দামোদর নদীর উপর কিন্তু পাঞ্চেত বাঁধ অবস্থিত। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44। তো দেখে নিই ন্যাশনাল হাইওয়ে 44 সংক্রান্ত বিশেষ কিছু তথ্য। নাম্বার 1 হচ্ছে ভারতের NH44। NH44 শ্রীনগর থেকে শুরু হয়ে দক্ষিণ ভারতের কন্যাকুমারিকা পর্যন্ত কিন্তু বিস্তৃত। ওকে, এবং এই যে সড়কটির পূর্ববর্তী নাম ছিল কি? NH7 বলতো না, যে ন্যাশনাল হাইওয়ে 7, সেটাই কিন্তু এখন ন্যাশনাল হাইওয়ে 44। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক হচ্ছে NH27, যেটা আগে পূর্ব নাম ছিল NH31, এবং ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে সেটা হচ্ছে NH966B বা আগে NH47A নামে পরিচিত। এটা ভারতের, যেটা কেরালার ভেমনাদ হ্রদে কিন্তু অবস্থিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো তোমরা কমেন্ট করে জানাবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো, এক হচ্ছে আমরা জানি, তো উত্তর যেহেতু কাছে সেটা আমি বলছি না, মেন যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আনাইমুদি শৃঙ্গটি আন্নাইমালাই পর্বতশ্রেণীর উপর অবস্থিত, যার উচ্চতা 2695 মিটার। তাহলে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে আনাইমুদি পর্বতটি কোথায় অবস্থিত, সেটা আন্নাইমালাই পর্বতশ্রেণীতে কিন্তু অবস্থিত। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর, যেটি রাজস্থানে অবস্থিত, RJ। আচ্ছা, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা বা মহেন্দ্রগিরি। তো সঠিক উত্তর কি? জিন্দাগাদা বা মহেন্দ্রগিরি নামে কিন্তু পরিচিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়?
আমরা প্রত্যেকেই জানি 73 যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হয়। তো দেখে নেওয়া যাক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিশেষ তথ্য। প্রথম কথা দেখো, 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে নবম বা পার্ট 9 এবং 11তম তফসিল বা 11 শিডিউলে 29টি বিষয় কিন্তু যুক্ত করা হয়। প্রতি বছর 24শে এপ্রিল ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। তাহলে 24শে এপ্রিল প্রতি বছর কী করা হতো? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু পালন করা হয়। এবং 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি ব্যবস্থা কিন্তু সংযুক্ত হয়েছিল। তো এই হচ্ছে ইম্পর্ট্যান্ট নোটস, ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, যে কত সালে 73তম সংবিধান সংশোধিত হয়? 1992 সালে। কত পার্ট? নবম পার্ট, 11তম তফসিল। আর 24শে এপ্রিল ভারতের পঞ্চায়েতি রাজ দিবস, এটা কিন্তু ভিভিআই ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করে। চলো নেক্সট প্রশ্ন। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটি কততম বা কয়টি স্তরে কিন্তু বিভক্ত? আমরা প্রত্যেকেই জানি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু বিভক্ত। কেন ত্রিস্তর? কীভাবে ত্রিস্তর এসছে চলো এটা দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 সালে সুপারিশকৃত হয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গৃহীতকরণ হয়। এবং পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার যে বিষয়গুলো হলো, সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টে স্তর। ভারতে এর মধ্যে রাজস্থান হচ্ছে প্রথম, যেটা 2রা অক্টোবর 1959 পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি আইন পাশ হয়েছে 1973 সালে। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী কিন্তু এই যে ত্রিস্তর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টে স্তর কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে সুপারিশে কিন্তু গৃহীত হয়। এবং এই যে ব্যবস্থা, সেটাই হচ্ছে ভারতের প্রথম রাজ্য কিন্তু রাজস্থান, যেখানে এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু অ্যাডপশন হয়েছিল। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। ভারতের সংবিধান অনুযায়ী কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠন বা অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে? 40 নং ধারায়। কেন, কিভাবে হয়েছে এটা আমরা দেখে নিই। প্রথম কথা হচ্ছে দেখো, 40 নং ধারাটি ভারতের চতুর্থ অংশ, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপির কিন্তু অন্তর্ভুক্ত। এই ধারাটি রাজীব গান্ধীজির গ্রাম স্বরোজগার ভাবাদর্শের ভিত্তিতে কিন্তু গঠিত হয়। এবং 44 নং ধারায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সম্পর্কে বলা হয়েছে। 32 নং ধারাকে ডিবি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে কিন্তু আখ্যায়িত করেছেন। তো এই হচ্ছে মেন বিষয়, যেখানে আমরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে বিশেষ গুরুত্বপূর্ণ দিক বা অ্যাসপেক্টসগুলো আমরা দেখব, এর পাশাপাশি কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা খুঁজব। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। এই প্রশ্নটা তোমাদের জন্য কমন, তো তোমরা সকলেই জানো। লোকসভা, যদি আমরা একটা লোকসভার সদস্য সংখ্যা হয়, তাহলে মিনিমাম কিন্তু 35 ইয়ার্স কিন্তু তার লাগে। কী রকম দেখো, পঞ্চায়েত নির্বাচন, যদি কোনো একটা এলাকায় পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন, সেখানে যদি কেউ পদপ্রার্থী হয়, তার মিনিমাম 21 বছর বয়স হতে হবে। লোকসভার ক্ষেত্রে বা এমএলএ হওয়ার ক্ষেত্রে সেটা 25 বছর, বিধান পরিষদ বা রাজ্যসভার ক্ষেত্রে সেটা 30 বছর, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে সেটা 35 বছর। এই হচ্ছে যোগ্যতা বা ক্লাসিফিকেশান। কারণ যোগ্যতা বা ক্লাসিফিকেশান কেন প্রয়োজন? দেখো, যোগ্যতা বা ক্লাসিফিকেশান এই কারণে প্রয়োজন, যেখানে আমরা প্রত্যেকটা বিষয় বা কতজন, মানে তার ডেজিগনেশান বা সেই পদটি পাওয়ার জন্য তার মিনিমাম যে এজ, সেই এজটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এই জন্য কিন্তু এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে, এবং এখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্ন কিন্তু পাবে।
আচ্ছা, পশ্চিমবঙ্গের ছৌ নাচ, ছৌ নাচ আমরা বিখ্যাত জানি আমাদের পুরুলিয়া জেলাতে। তো এইটা আর নতুন করে বলার কিছু নেই, আমরা এই জায়গাটা দেখে নেব যে ছৌ নাচ হচ্ছে পুরুলিয়ায়। ছৌ নাচ মূলত মুখোশ নৃত্য, যেটা 2010 সালে ইউনেস্কোর হেরিটেজ, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেটা 2010 সালে কিন্তু গৃহীত হয় এবং ভীষণই অ্যাসপেক্টস দিয়ে এটা আমরা জানি ইউনেস্কো যেটা কালচারাল হেরিটেজ দিয়েছে। পুরুলিয়ার চারিদা গ্রাম ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিশ্ববিখ্যাত। বাঁকুড়া জেলার ঝুমুর নাচ এবং পোড়ামাটির টেরাকোটা শিল্পীর জন্য বিখ্যাত। বীরভূম জেলার বাউল গান এবং আলকাপ নৃত্যের জন্য কিন্তু পরিচিত। তো এই হচ্ছে ছৌ নাচের মেন অ্যাস্থেটিক্স। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায়? আমরা প্রত্যেকেই জানি যে সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত। কি বলছে দেখো, হু প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ WHO। হু কবে প্রতিষ্ঠিত হয়? 7ই এপ্রিল 1948 সাল। এবং প্রতি বছর 7ই এপ্রিল এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করা হয়। জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং WTOর বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর ছিল, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, এবং ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে কিন্তু অবস্থিত। খাদ্য এবং কৃষি সংস্থা FAO সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। তো এইটা হচ্ছে মেন অ্যাসপেক্টস। আচ্ছা, ভারতের প্রথম পারমাণবিক গবেষণাগার আমরা প্রত্যেকেই জানি অপ্সরা। ভারতের প্রথম পারমাণবিক গবেষণাগার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অপ্সরাতে। তো এই প্রসঙ্গে আমরা বিশেষ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। নাম্বার 1 হচ্ছে 1956 সালে ট্রম্বেতে, অর্থাৎ আমরা যেটা ট্রম্বে কোথায় অবস্থিত সেটা কিন্তু মুম্বাইতে, ভাবা পরমাণু কেন্দ্র বা বার্কের অপ্সরা নামক একটি রিঅ্যাক্টরটি চালু হয়। এটি কেবলমাত্র ভারতে নয়, সমগ্র এশিয়ার প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর ছিল। ভারতে পরমাণু কর্মসূচির জনক ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবাকে বলা হয়ে থাকে। তাহলে ভারতের প্রথম পারমাণু কর্মসূচির জনক কাকে বলে? ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা। এবং ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের তারাপুরে 1969 সালে অবস্থিত। তাহলে প্রথম পারমাণবিক কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুরে কিন্তু অবস্থিত। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, বুল অ্যান্ড বিয়ার শব্দটি কোনটির সাথে গৃহীত? বুল অ্যান্ড বিয়ার এটি মূলত শেয়ার বাজার বা স্টক মার্কেট। আমরা যদি স্টক মার্কেট যারা এই সব নিয়ে বিশ্লেষণ করে থাকি তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। তো দেখো, শেয়ার বাজার বা স্টক মার্কেট, শেয়ার বাজারের শেয়ারের দাম যখন ঊর্ধ্বমুখী হয় তখন তাকে বুল বলে, এবং নিম্নমুখী হলে তখন তাকে কিন্তু বিয়ার বলা হয় থাকে। বোঝা গেল? আচ্ছা, ভারতের সবচেয়ে পুরনো শেয়ার বাজার হচ্ছে বম্বে স্টক মার্কেট বা BSEতে অবস্থিত, যা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। BSE সূচককে সেন্সেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE সূচককে নিফটি বলা হয়ে থাকে। তাহলে সেন্সেক্স কি? সেটা হচ্ছে BSE সূচক, আর NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাকে বলা হয়ে থাকে নিফটি। আচ্ছা, তারপরে কি? শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, সেই সংস্থার নাম কিন্তু কি নামে পরিচিত? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি নামে কিন্তু পরিচিত। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এশিয়ান গেমস আমরা জানি কত সালে মূলত এশিয়ান গেমস প্রতিষ্ঠিত হয়ে থাকে? 1951 সালে নয়াদিল্লিতে। প্রত্যেকেই আমাদের এই বিষয়টা জানা। তো এশিয়া গেমস সম্পর্কে আমরা বিশেষ কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে 1951 সালে নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়। 1951 সালে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম এশিয়ান গেমসের উদ্বোধন করেছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতে এ পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজন করেছে, 1951 এবং 1982 সালে দুবার। আচ্ছা, এশিয়ান গেমসের প্রতীক হলো উজ্জ্বল সূর্য বা রাইজিং সানকে কিন্তু
এশিয়ান গেমসের প্রতীক সূর্য হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। সাম্প্রতিক ভারতে 2023 সালে চীনের হংজো শহরে অনুষ্ঠিত হয়েছিল। কোভিড মহামারীর কারণে 2023 সালে কিন্তু আয়োজিত হয়ে থাকে। আচ্ছা, ডুরান্ড কাপ কি খেলার সাথে যুক্ত? আচ্ছা, ডুরান্ড কাপ আমরা প্রত্যেকেই জানি আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত কিন্তু। তো ডুরান্ড কাপ যদি বলা হয়ে থাকে কোন খেলার সাথে যুক্ত, তো ফুটবল খেলার সাথে যুক্ত। তো বিশেষ যে কিছু প্রশ্ন আমরা দেখে নেব এখান থেকে। নাম্বার 1 হচ্ছে ডুরান্ড কাপ হলো ভারতের এবং এশিয়া মহাদেশের পুরনো ফুটবল টুর্নামেন্ট, যা 1988 সালে সিমলায় শুরু হয়। ফুটবল খেলার সাথে অন্যান্য বিখ্যাত ট্রফি হলো সন্তোষ ট্রফি, আই লিগ ট্রফি, সুব্রত কাপ এবং আইএফএ শিল্ড। ক্রিকেট খেলার সাথে যুক্ত রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, আর যে ওটা অনেকে দলীপ ট্রফি বলে, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি প্রভৃতি। এবং হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজহান শাহ কাপ প্রভৃতি। আচ্ছা, এরপরে কি বলছে, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ, প্রথম কথা হচ্ছে থমাস কাপ আমরা যদি দেখি সেটা মূলত ব্যাডমিন্টন। আচ্ছা, পুরুষ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। কিসের? নাম্বার 1 হচ্ছে থমাস কাপ হলো আন্তর্জাতিক পুরুষ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। 2022 সালে ভারত প্রথমবার এই কাপ জিতে ইতিহাস গড়েছিল। উবের কাপ হলো আন্তর্জাতিক মহিলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। লং টেনিস খেলার প্রধান 4টি গ্র্যান্ড স্লাম হলো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএসএ ওপেন। রাইডার কাপ গল্ফ খেলার সাথে যুক্ত এই বিখ্যাত টুর্নামেন্ট। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমরা একটা উল্লেখযোগ্য প্রশ্ন দেখব। সেই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এক হচ্ছে সিন্ধু সভ্যতায় কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি একটি বিখ্যাত পোতাশ্রয় বন্দর বা ডকইয়ার্ড স্থাপন করেছিল? গুজরাটের লোথালে। এর সাথে আমরা সাবঅর্ডিনেট কিছু প্রশ্ন কিন্তু দেখে নেব। কি? গুজরাটের লোথাল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভোগাবো নদীর তীরে অবস্থিত। এটি পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম বন্দর। 1953 সালে আরএসের যুক্ত 1953 সালে আরএসের রাও যুক্ত লোথালে অবস্থিত। আচ্ছা, তারপর হচ্ছে মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এই মৃতের স্তূপটি সিন্ধু সভ্যতার নদীর তীরে অবস্থিত। আচ্ছা, কালীবঙ্গান, রাজস্থানের কালীবঙ্গান কথাটির অর্থ হচ্ছে কালো চুরি, যেটি নাঙল বা জমির চিহ্নের জন্য বিখ্যাত হয়ে থাকে। আচ্ছা, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়ে থাকে? জিন্দা পীর, আমরা জানি ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দা পীর বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে দেখে নিই এক নজরে। ঔরঙ্গজেব, যিনি রাজ্যাভিষেককর আলমগীর উপাধি ধারণ করেছিলেন, 1679 সালে ঔরঙ্গজেব পুনরায় অমুসলিমদের উপর জিজিয়া কর আরোপ করেন, যা আকবর তুলে দিয়েছিলেন। ঔরঙ্গজেব শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের সময় কোন গভর্নর জেনারেল ছিলেন? দেখো, 1857 মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে কিন্তু একজন উল্লেখযোগ্য ছিলেন লর্ড ক্যানিং। কেন ছিলেন আমরা দেখে নিই। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী প্রথম ভাইসরয়। তাহলে ভারতের প্রথম ভাইসরয় যদি বলে তাহলে কিন্তু লর্ড ক্যানিংকে আমরা চিহ্নিত করব। 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরের ছাউনিতে মঙ্গল পাণ্ডে কিন্তু এই বিদ্রোহের সূচনা করেছিলেন। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, যেটাকে আমরা ডক্ট্রিন অফ ল্যাপস হিসেবে চিহ্নিত করে থাকি, সেটি প্রত্যাবর্তন করেন এবং তার সময় 1853 সালে প্রথম কিন্তু রেল চলে। লর্ড উইলিয়াম বেন্টিক 1829 সালে রামমোহন রায়ের সতীদাহ প্রথা কিন্তু রদ করে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? 1885 সালে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কেন?
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা বিশেষ এবং কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের প্রথম সভাপতি, জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন 1885 সালে ট্রম্বেতে হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম, যে 1885। ভারতের প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের বদরুদ্দুন তোয়াবজি, 1887 সালে মাদ্রাজ। ভারতের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, 1917 সালে কলকাতাতে। এবং ভারতের প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু, 1925 কানপুর। তো এই হচ্ছে জাতীয় কংগ্রেসের মূল বিষয়। আচ্ছা, মানবদেহের কোন অঙ্গকে রক্ত ব্যাংক বা ব্লাড ব্যাংক বলে? আমরা কি জানি? প্লীহা বা হৃৎপিণ্ডকে কিন্তু আমরা ব্লাড ব্যাংক বলি। কেন? প্লীহা অতিরিক্ত আরবিসি, যেটাকে রেড ব্লাড কার্পাসেল বলা হয়ে থাকে, সেটা আরবিসি সঞ্চয় এবং প্রয়োজনে রক্ত সরবরাহ করে, তাই একে ব্লাড ব্যাংক বলে। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়। এবং যকৃৎ বা লিভার হলো মানবদেহের বৃহত্তপূর্ণ আভ্যন্তরীণ অঙ্গ ও বৃহত্তপূর্ণ গ্রন্থি বা গ্ল্যান্ড। বৃক্কের গঠনগত কার্যগত এককে কিন্তু নেফ্রন বলা হয়ে থাকে। তো এই রকমভাবে আমি প্রতিদিন যে সেটগুলো আলোচনা করছি, তোমরা বিশ্বাস করো ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন উত্তর, পারলে খাতায় লিখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যে বইটি আমরা এনেছি এখানে ভর্তি প্র্যাকটিস সেট, 100-র উপর আমরা প্র্যাকটিস সেট এবং টপিক ওয়াইজ বিশেষ আলোচনা। এর বাইরে তোমাকে আর কিছু ঘাটতে হবে না। যদি মনে হয় যে এটি আমরা কোথায় পাবো, তো প্রথমে বলে রাখি যে 8250586952 এই মোবাইল নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করলে এই বইটি কিন্তু সংগ্রহ করতে পারবে।